হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলি ম্যাথামেটিক্স সলিউশনের সবাইকে স্বাগত। যারা আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই আগের ভিডিও দেখবে, আগের ভিডিওগুলো দেখে নেবে। 2014 সালের ডব্লিউবিসি প্রিলির যে ম্যাথগুলো এসেছিলো সেগুলো আজকে ডিসকাস করব। তেইশ সাল থেকে 15 সাল পর্যন্ত, মানে উল্টো দিক থেকে করছি, সেগুলো কমপ্লিট হয়েছে আজকে 2014 সালে। প্রথমে 25টার মতো 25টা থাকে আর কি, যে দেখো প্রথম অঙ্কটা আমাদের দিয়েছে 29 নম্বর। একটু ঝাপসা হয়ে যাবে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ থেকে করবে, আমার এই বোর্ডটা একটু ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, 320 এ 60% এর 2/5 কত? 2/5 মানে কি? 5/2 ভাগ, 2/5, মানে লবে থাকবে 2 আর হরে থাকবে 5। ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। খুব ইজি একটা অঙ্ক এটা। 320 এর মানে গুণ, 60% চিহ্ন ওঠাতে গেলে নিচে 100, এর 2/5। এবার এই মানটা বের করলে আমাদের অঙ্ক শেষ। দেখো সবগুলোতে পয়েন্ট আছে, এটা দিয়ে যদি কাটি 5/12 60, ঠিক আছে। এইবার একক স্থানীয় যেটা অঙ্ক আছে, একটা দশমিক একটা কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকলো? 32 গুণিত 12 গুণিত 2/10। এক ঘর পর সবার দশমিক আছে, তার মানে এই 10-এর কোনো এখানে 10 দিয়ে আমরা অ্যান্সার পাবো না। একক স্থানীয় অঙ্কগুলো গুণ করো, মানে 2 2 2, 3টা 2 গুণ করলে কত আসে? 8। তাহলে একক স্থানে কত আছে? 8। একমাত্র সি অপশনেই কিন্তু একক স্থানে 8 আছে। তোমাদের মনে হতেই পারে আসলে কি এটা অ্যান্সার হবে, তার জন্য একটা ব্যবস্থা আছে, গুণ করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। কত কত গুণ করতে হবে দেখো। কত কত গুণ করতে হবে জানো? 32 12 আর 2, 32 12 গুণিত 2, 768। এই 768 এক ঘর পর দশমিক আসলে এটা আসে 76.8। আমাদের অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অঙ্ক তাহলে খুঁজি আমরা। আটত্রিশ নম্বর অঙ্ক বলা হয়েছে 5টি সংখ্যার গড় হচ্ছে 50। প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে তাদের গড় কত হবে? 50 গুণিত 2 ইকুয়াল টু 100। প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করা মানে গড় 50, মানে কি প্রতিটি সংখ্যা আমরা 50 কিন্তু ধরতে পারি, ধরে নিলাম 50। তাহলে 2 গুণ করলে মানে 100। এখন আবার 5টা সংখ্যা যদি 100 হয়ে যায়, তাদের গড় কত হবে? 100ই হবে। অ্যান্সার হচ্ছে আমাদের সি, ঠিক আছে। এরপর হচ্ছে 42 নম্বর অঙ্ক। একটি নৌকো স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। স্রোতের বেগ বের করুন। স্রোত কি করে? আমাদের নৌকার গতিবেগ অনুকূলে বাড়াবে এবং প্রতিকূলে কমাবে, অনুকূলে বাড়াবে এবং প্রতিকূলে কমাবে।
তাহলে দেখি যে মাঝামাঝি কত আছে। মাঝামাঝিটা কী হবে, নৌকোর গতিবেগ হবে। তাহলে মাঝামাঝি বলতে কি, 35 আর 17 যোগ করলে আমাদের আসে হচ্ছে 52। 52-র অর্ধেক করলে আমাদের হচ্ছে 26। 26টা হচ্ছে আমাদের নৌকোর গতিবেগ। নৌকোর গতিবেগ এবার 26, 35 থেকে 26-এর ডিফারেন্স 9 হবে এবং 17 থেকে 26-এর ডিফারেন্স 9 হবে। যখন অনুকূলে যাবে তখন 9 প্লাস করে দেবে, আর যখন প্রতিকূলে আসবে তখন 9 মাইনাস করে দেবে। তার মানে এই 9 হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। এই 9 আমাদের একবার অনুকূলে বাড়াবে এবং প্রতিকূলে কমাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যদি বলে যে স্রোতের গতিবেগ তো আমরা বের করলাম, নৌকার গতিবেগ কত হবে, নৌকার গতিবেগ হবে আমাদের 26। ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাটে একদম করে দিলাম। নেক্সট অঙ্ক এখানে কি আর রয়েছে? 44 নম্বর অঙ্কটা বলেছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল হচ্ছে 19, তবে বর্গের যোগফল কত হবে? বর্গের বিয়োগফল 19, তাহলে এরকম দুটো সংখ্যা আমরা কল্পনা করে নিই। এরকম দুটো সংখ্যা খুঁজি যাদের হচ্ছে বর্গের বিয়োগফল 19 আসবে। খুব একটা বড় বড় সংখ্যা খুঁজতে হবে না, কারণ অপশনগুলো আমাদের খুব একটা বড় বড় দেওয়া নেই। বর্গের যোগফল খুব একটা বড় বড় দেওয়া নেই। দেখো, যদি একটা সংখ্যা 10 ধরি আর একটা সংখ্যা যদি 9 ধরি, 10-এর স্কোয়ার করলে 100 আর 9-এর স্কোয়ার করলে আমাদের এটা আসে। দুটো বিয়োগ করলে আমাদের, যদি বিয়োগ করি তাহলে আমাদের 19 আসবে। তার মানে একটা সংখ্যাকে আমরা 10 ধরে নিতে পারবো, একটা সংখ্যাকে 9 ধরে নিতে পারবো। বর্গের যোগফল বিয়োগফল আমাদের 19 আসলো, তাহলে বর্গের যোগফলটা কত আসবে, যোগ করে দাও 181। অপশন নম্বর আমাদের ডি, 181। বোঝা গেল অঙ্কটা খুবই ইজি ছিল। এইটা বলা হয়েছে যে 42 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রে পরিণত করা হলো। তার বাহুর অনুপাত 6:5 এর আয়তক্ষেত্রের ছোট বাহুর মাপ কত হবে? এখানে মনে রাখবে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য দ লিখে রাখলাম আর প্রস্থকে প লিখে রাখলাম। দৈর্ঘ্য যদি 6 হয়, প্রস্থ হবে 5। এবার আয়তক্ষেত্রে গোলাকার তারকে মানে বৃত্তাকার, গোলাকার বলতে বৃত্তাকার, হ্যাঁ। বৃত্তাকার তারটা মানে গোলাকার এখানে বলাটা ঠিক না, কারণ গোল হলে গোলাকার হয় না, বৃত্তর মতো হলে বৃত্তাকার হয়। গোল গোল হচ্ছে ইয়ে হবে ফুটবল, এই টাইপের জিনিস, বল টাইপের, এগুলো গোল গোলাকার বলা হয়, গোলক গোলাকার হয়। তো এটা বৃত্তাকার হতো অ্যাকচুয়ালি। ওটা ভাষাগতভাবে ভুল আছে এবং ওটার মধ্যেও ভুল আছে। আমি তোমায় দেখাচ্ছি কোথায় ভুল আছে। 42 যদি ওর ব্যাসার্ধ হয়, তাহলে ওর পরিধি কত হবে? এই গোলাকার বা বৃত্তাকার এটার পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই, মানে 22/7, আর আর হচ্ছে 42। 2 পাই আর, সূত্র 6 হলো। এবার গুণ করে দাও, গুণ করলে কত আসবে? 12 2 আর 6 গুণ করলে 12 হবে। 12 দুগুণে 24 4, হাতে থাকলো 2, 12 দুগুণে 24 না, 12 দুগুণে 24 আর 2 26, 264। 264কে যদি 6:5 আকারে ভাগ করি আমরা, মানে এই দুটোর যোগফল কত হবে? 11। 11 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে আমরা ছোট বাহুটা পেয়ে যাবো। তাহলে 264কে কী বললাম, 5 দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে যদি ভাগ করি এখানে চলে আসবে 11 দুগুণে 22 আর 24 আসবে। এবার 5 24-এ কত হবে? 120।
আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেল, কিন্তু অ্যান্সার মিলে গেলেও এটা আমাদের আসবে প্রস্থের গুণফল, প্রস্থের গুণফল না যোগফল। প্রস্থের যোগফল কিন্তু 120 আসলো। কিন্তু একটা আয়তক্ষেত্র কীরকম হয় বলো তো? এরকম হয়, এরকম আয়তক্ষেত্রে এরকম যখন হবে তখন এই দুটোর যোগফল কিন্তু আমাদের 120 আসবে, তাই কি না? হিসাবে একটা প্রস্থ ছোট বাহুর দৈর্ঘ্য বলেছে শুধু, একটা এই দুটোর যোগফল যদি পুরো হয় এক একটা কিন্তু 60 করে হবে। হিসাব মতো উত্তর হওয়ার কথা 60, কিন্তু এখানে 60 অপশন নেই, 120 তাহলে দিতে হবে। ভুল আছে অ্যাকচুয়ালি অঙ্কটা। নেক্সট অঙ্ক বলেছে সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করলো। একটিতে সে 16% লাভ এবং অন্যটিতে 16% ক্ষতি করলো। তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো এখানে 2000 আছে আর এখানে 16% লাভ আছে। 16% লাভ মানে কি? 100 টাকায় 16 টাকা লাভ করে, তাহলে 2000 টাকায় কত টাকা লাভ করবে সে? 2000 টাকা বিক্রয় মূল্য হলে তার কত টাকা লাভ হবে? মনে রাখবে সবসময় লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 116 টাকা যদি ওর বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 2000 টাকা যদি ওর বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণিত 2000 বাই 116। ঠিক আছে, এটাকে আমাদের বের করতে হবে, এটার মানটা। একটু ক্যালকুলেটরের সাহায্য আমি নিচ্ছি, তোমরা নিজেরাই করবে। আমি একটু ক্যালকুলেটরের সাহায্যই নিচ্ছি যাতে অঙ্কগুলো তাড়াতাড়ি আমি করতে পারি। এটাকে আমরা ভাগ করব 116 দিয়ে। তাহলে কত আসলো দেখো তো? 1724.13 আসবে। 1724.13 আসন্ন মান আছে এখানে। 13 জায়গায় 1724.14 লেখা যায়, 13 অথবা 14 পাশে লিখে রাখি অ্যান্সার মেলানোর ক্ষেত্রে। এইবার অঙ্কটা দেখো, আরেকটা অংশ বলেছে, দুটো অংশ আছে না। একটা বলেছে 16% ক্ষতি করেছে। 16% ক্ষতি মানে কি? ওর বিক্রয় মূল্য যদি 94 না 84 হবে, 84 টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার সে কিনেছে হচ্ছে 100 টাকায়। এটা মনে রাখবে, বিক্রয় মূল্যটা আমি আগে লিখলাম, কারণ কি বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, সেই সাপেক্ষে আমরা ক্রয় মূল্যটা বের করবো। তাহলে 2000 টাকায় সে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত হবে? উপরে 2000 একই রকমভাবে চলে আসবে আর নিচে আসবে 84। তো এখানে আমাদের এটাও আমরা করি, 2-এর পরে 5টা শূন্য, 2-এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য ডিভাইড 84। এটা আমাদের ফ্র্যাকশনে চলে আসলো, মানে সে এটা কিনেছে হচ্ছে 2380.95। এবার আমাদের বিক্রয় মূল্য দুটো আসলো, একটা এটা আসলো না ক্রয় মূল্য, আর একটা আসলো এইটা। এই দুটো ক্রয় মূল্যকে আমরা যোগ করে দিই। ঠিক আছে, মানে একটু বিদঘুটে টাইপের আসলো, এই জন্য আমি ক্যালকুলেটারে করছি। তেইশ 80.95 টোটাল আসলো 4105.08 টাকা। কত আসলো? এটা আমি অন্য কালারে লিখি,
105.08 টাকা। 41-এ 5ই যদি ধরে নেই, এখানে এবার ঘটনাটা দেখো, আমরা দুটো কিন্তু বিক্রি করেছি 2000 টাকায়, 4,000 টাকা মানে বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য 4100। তার মানে 4105 টাকায় যে জিনিসটা কিনলাম, দুটো জিনিস কিনলাম, সেটা 4000 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের ক্ষতি হবে 105 টাকা। 105.08 যদি নেগলেক্ট করি, তাও দেখো কত আসে। পার্সেন্টেজটা দেখো, এখানে 5 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, তাহলে 4000 টাকায় সে মোটামুটি 4100 টাকায় 4105 টাকায় তার ক্ষতি হয়েছে হচ্ছে 105 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি করতে হবে, সেটা বের করার জন্য এর উপরে 100 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 4105 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 100 টাকা, 4000 টাকা যদি 100, মোটামুটি কত আসবে? ক্যালকুলেটারে আবার সাহায্য নেই। 105 40 ভাগের 1 ভাগ আসবে আর কি। 40 ভাগের 1 ভাগ মানে কত আসবে দেখি। এরপরে দুটো শূন্য হবে, ডিভাইড হবে 4105। 2% আসলো, মোটামুটি 2। হ্যাঁ দেখো, মোটামুটি কত আসলো? 2.55। 2.55, এটা 2.56 আছে, এটা একমাত্র অ্যান্সার হবে, বাকিগুলো হবে না, বাকিগুলো অনেক দূরে দূরে আছে। 2.56 টাকা ওর কিন্তু ক্ষতি হয়েছে, 2.56% ক্ষতি হয়েছে। ঠিক আছে, অঙ্কটা একটু লেন্দি ছিল। অঙ্কটা যদি একটু শর্টকাটে করতে চাও, তাহলে 100 ধরে তোমরা কিন্তু করতে পারবে, সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু কাছাকাছি চলে আসবে, হয়ে যাবে। তো একটা অঙ্ক লেন্দি দেওয়া রয়েছে, তারপরে দেখো 55 নম্বর অঙ্ক কি বলেছে। কোনো একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য 323, ওই সংখ্যাটির 62% সমান কত হবে? আটাত্তর থেকে 59, এর পার্থক্যটা আগে কত বলো তো? এদিকে হচ্ছে 1 আর এদিকে 18, 19 হচ্ছে এর পার্থক্য। ঠিক আছে, তো পার্থক্য যদি 319, পার্থক্য কখন হবে? যখন সংখ্যাটা 100 হবে। এবার পার্থক্য হয়েছে আমার, সংখ্যাটি 100 হলে 19 হয়। ঠিক আছে, 19 পার্থক্য কখন হয়? যখন সংখ্যাটি 100 হয়। তাহলে এখানে যদি 323 হয়, তাহলে পার্থক্যটা কত হবে? 323 আর নিচে 19। ডিভাইড 19, 1780। এবার বলেছে 1762%, পার্সেন্টেজ মানে নিচে 100, শূন্য কেটে যাবে, 17কে গুণ করতে হবে 62 দিয়ে, 1054 আসে। হ্যাঁ, 1054। এখান থেকে তুমি অ্যান্সার বলে দিতে পারো 17 দুগুণে 34, শেষে 4 বলা অ্যান্সারটা হবে। একক স্থানে 4, একমাত্র অপশন নম্বর এটাই আছে, একক স্থানে 4। এভাবে করে দিতে পারবে, গুণটা না করে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? 58 নম্বর বলেছে, কোনো একটি শহরের জনসংখ্যা
15% প্রতি বছরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি 2009-এর শেষে জনসংখ্যা 4,000 হয়, তবে 2011-র শেষে জনসংখ্যা কত হবে? 9-এর শেষে মানে 2010 আমাদের থাকবে, এবং 2011-র শেষে মানে 2011, দুটো বছর, 2 বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাদের? দেখো, প্রথম বছর 2010-এর শেষে এখান থেকে আমরা মনে মনে কিন্তু বের করতে পারবো। 4, 15 কত হবে? 60 হবে। 60 মানে 600 জন কিন্তু বাড়বে, তাই কি না? মানে 4,000-এর সাথে 600 যোগ হবে। এবার 4,000-এর জন্য তো 600 জন বাড়ছে, আর 600 জনে 15, 6 15 90, মানে 600 জনের জন্য কিন্তু আমরা 90 জন বাড়বে। তাহলে আলটিমেটলি পরের বছর 90 জন কিন্তু এক্সট্রা বাড়ছে। একটা বছরের জন্য 4,000-এর জন্য আমার বাড়ছে 6 6 1200, আর 90 মানে 1290 টোটাল আমাদের বাড়বে। তাহলে 4,000 ছিল, আর এখানে 1290, বুঝতে পারছি আমরা 5290 হচ্ছে। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার। এখানে আর কোনো অঙ্ক নেই, পরের অঙ্কতে আমরা যাব। 62 নম্বর অঙ্ক কি বলেছে? 0.88 মিটার কিউব লোহা থেকে 14 মিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার ব্যাস বলেছে, কিন্তু মনে রাখবে ব্যাসার্ধ না। ব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখব, 2 সেন্টিমিটার হবে। 2 সেন্টিমিটার সমান কত মিটার হয়? মিটার ডেসি সেন্টি 2 ঘর, মানে 0.02 মিটার হবে। এবার একটা দণ্ড, এই দণ্ডটার আমরা আয়তন বের করব। দণ্ডের আয়তন বের করার সূত্র কি আছে? সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, আরটা আমরা বের করলাম, আর পাই মানে হচ্ছে 22/7। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 0.2-এর স্কোয়ার করলে 0.0004 হবে, আর এইচের মান হচ্ছে 14। এবার এটাকে গুণ করো, 7 দিয়ে যদি 14-কে কাটি 2 আসবে, কারণ 4 দুগুণী 8, আর 8কে যদি আমরা 22 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে? 8 দুগুণী 16, 6, আর 8 দুগুণী 16 কে 17, আর 4 ঘর আগে দশমিকটা হবে, ডান দিক থেকে 0.0 এটা হবে 0.176। এবার দেখো 88 দুগুণে 176 কিন্তু হয়, তার মানে বুঝতেই পারছি আমাদের 50 অ্যান্সার আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ডবল যেহেতু আছে। এইবার 0. এটা যে আছে এটা দিয়ে 0.88-কে ভাগ করতে হবে। তাহলে 88 দশমিক আছে, এটাকে ভাগ করব 0.0176, উপরে 4টা আর নিচে 2টা, দশমিক উঠে গেল, এটুকু কেটে দিলাম, আমরা কেটে দিলাম। উপরে শুধু 88 থাকলে এটা দিয়ে এটাকে কাটলে 2 হবে, 2টো 0 কেটে গেল, ও এখানে তো 0 4টা হবে, 2টো কেটে গেল, তার মানে 100 থাকলো, 2 দিয়ে 100-কে কাটলে 50 আসবে। বোঝা গেল তো? আমি এখান থেকে আইডিয়া করেছি যে 50 আমাদের অ্যান্সার হবে, এইখান থেকে। ঠিক আছে, আইডিয়াটা কী করে করলাম সেটাও আমরা বললাম। এইভাবে তোমরা যদি স্কিপ করো জায়গায়, স্কিপ কিন্তু করতে পারো, শর্টকাট কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা রিজনিংয়ের আছে 66 নম্বর অঙ্কটা। এইখানে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, গুণ করে যোগ করতে হবে। গুণ করে যোগ করাটা আর কি করব, তোমরা গুণ করে যোগ করে দেখে নিও। 1
আর 9 শূন্য। এক থাকলো হাতে, গুণ করলে হয়ে যাবে, সিম্পল ব্যাপার। আর আমি করছি না। এখানে একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে একটু বলে দিই, তাও শর্টকাট যদি করতে পারো তো। সেটা হচ্ছে 879, এখানে দেখো 879 আছে, তাহলে 879 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে 439 যোগ 321, তাহলে 879 গুণিত 439 আর 321 যদি আমরা যোগ করি, তাহলে 39 আর 21 যোগ করলে আমাদের 60 আসে, তাই না? 60, 760। এবার এটাকে তোমরা গুণ করতেই পারবে। ঠিক আছে, একটুখানি করা যেতে পারে। একটা শেষে শূন্য আসবে, সমস্ত অ্যান্সারের শেষে শূন্য আছে। এবার দেখো, শূন্যটা বাদ দেওয়ার পরে অ্যান্সার কিন্তু করে ফেলা যাবে। 6 আর 7 গুণ করলে 7 নং 63, মানে শেষে 3 আসবে আর শেষে শূন্য আসবে শূন্যের জন্য। তা 3 বেলা একটাই অ্যান্সার আছে, কিন্তু সেটা হচ্ছে অপশন নম্বর সি, 3 বেলা অ্যান্সার আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারবো অপশন নম্বর সিটাই অ্যান্সার হবে, গুণ না করেও। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল, এটার অ্যান্সার হয়ে গেল। এটা একটা সিম্পল অঙ্ক আছে, যেটা একটা লাইন করলেই আমরা ভালো বুঝতে পারবো। বলেছে শ্যামন্তক বাম দিক থেকে 7 নম্বর স্থানে আছে, এটা কিন্তু বাম দিক থেকে, এবং ভেক্টর ডান দিক থেকে 12 নম্বর স্থানে আছে। সীমান্তক যখন ভেক্টরের স্থানে চলে যায়, তখন সীমান্তক বাম দিক থেকে চলে আসবে ভেক্টর, না প্রথমে ছিল সীমান্তক, এস লিখলাম আর ভেক্টরে ভি লিখলাম। এবার সীমান্তক চলে আসলো কত, এইখানে উপরে লিখলাম আমি, এটা 22তম স্থানে আছে। এবার এই দুটো স্থান একটু বিবেচনা করো, একবার 22তম স্থান, আবার ডান দিক থেকে 12তম স্থান। তাহলে এই দুটোর যোগফল কত হবে? 22 আর 12, 4, 34। তাহলে 34 জন টোটাল কিন্তু থাকার কথা, কিন্তু এই স্থানটা ডবল কাউন্ট হয়েছে, একবার 22 হয়েছে, একবার 12 হয়েছে, সেখান থেকে 1 বিয়োগ সমান চলে আসবে 33। অ্যান্সার হবে সি, 33। মুছে দিই। 73 নম্বর অঙ্ক কি বলেছে? একটি সংখ্যার 48%, অন্য একটি সংখ্যার 60%-এর সমান। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম সংখ্যা ধরে নিলাম এক্স, এক্সের 48% ইকুয়াল টু ওয়াই এর 60%। পার্সেন্টেজ চিহ্ন উঠাতে গেলে নিচে 100 আসে, কেটে দিলাম। 12 দিয়ে কাটা যায়, 5 বারং 60 আর 4 বারং 48। তাহলে 4:5 বা 5:4, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে 4:5 অথবা 5:4, মানে 4-5 দিয়ে অ্যান্সারটা আসবে, এটা আমাদের কাছে ক্লিয়ার। 4-5 দিয়ে একমাত্র অপশন নাম্বার সি আছে, 5-4 কিংবা 4-5। আর আমাদের করে তারপরের লাইনগুলো না করলেও হবে, করলেও হবে এরকম 4x ইকুয়াল টু 5y আসবে, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 5/4 আসবে, এটাই হচ্ছে 5:4।
এতগুলো অঙ্ক করলাম, আর হয়তো অঙ্ক নেই, কারণ ডাব্লিউবিসিএস অঙ্ক খুব একটা বেশি আসে না। এগুলো রিজনিং আছে 80 নম্বর এবং 81 নম্বর। 2014 সালে অনেক অঙ্ক দিয়েছিল, দেখো। তারপরে আরও অঙ্ক রয়েছে। 101 নম্বর অঙ্ক কী বলেছে, একটি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। সমকোণী ত্রিভুজটা আগে একটু আঁকি। এই কী ব্যাপার, কী ত্রিভুজ হলো এটা? হয়নি সমকোণ ত্রিভুজ। আমরা কাজ করি, ত্রিভুজ এরকম আঁকি। বলেছে বি কোনটা সমকোণ, এটা হচ্ছে বি হয়ে গেল। আর এ বি ইকুয়াল টু 24 এবং বি সি, তাহলে উপরে এ যদি ধরি আর বি এটা সি, এ বি ইকুয়াল টু 24 এবং বি সি ইকুয়াল টু 7, তাহলে এটার মানটা কত হবে? দেখো এখানে এ বি হচ্ছে, বিটা বাইরেও লিখে দিই। বলেছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি লম্ব আর বিসিকে আমরা ধরে নিলাম ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি, 24 এবং 7, এর থেকে অতিভুজটা কিন্তু বেশি হবে। তাহলে অতিভুজটা যখন বেশি হবে 21 কিন্তু আমাদের হবে না, এটার মান হবে 24-এর স্কোয়ার √ 24-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার। এই মানটা বের করলে হয়ে যাবে। কত আসবে? 24-এর স্কোয়ার করলে 25 25 625, আর 24 24 576 হয়। 576 যোগ 7-এর স্কোয়ার করলে 49। এটা এরকম একটা বিষয় আছে যেটা হচ্ছে 625 হয়, এটা চেনা, তাহলে 25 হবে আমাদের। 35 খুব বড় আমাদের হবে না, 25 আমাদের হবে। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এটা একটা অঙ্ক দেওয়া রয়েছে 102 নম্বর। বলেছে একটি সমবাহু ত্রিভুজের ষড়ভুজের প্রতিটি কোণের কোণ কত, কত হবে? ষড়ভুজ জানো তো, এরকম হয় সুষম ষড়ভুজ, মনে রাখবে সমবাহু এটা একটা সুষম হবে এরকম। আইডিয়া করো তো প্রতিটি কোণের মান কত হবে? 120 ডিগ্রি, এটা তোমরা মনে রাখবে 120 ডিগ্রি হবে। এটা কিন্তু বের করার সূত্র আছে, সেটা আমি করতে যাচ্ছি না, কারণ ষড়ভুজের ক্ষেত্রে 120 ডিগ্রি, ভিতরের কোণটা প্রত্যেকটা 120 ডিগ্রি হয়। যদি বলো কী করে 120 ডিগ্রি হলো, সেক্ষেত্রে যদি দেখো এটার সাথে এটা যদি করো তাহলে 90 ডিগ্রি, তাই কি না? এটার সাথে এইদিকে যদি করো এটা কিন্তু 90 ডিগ্রি। কোনটা 90 ডিগ্রি? এইটা। ধরো একটা, এবার বলছি, হ্যাঁ, এটা কিন্তু 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এইটা মোটামুটি এটার অর্ধেক হবে। এটা 90 ডিগ্রি সম্পূর্ণ, এটাও কিন্তু 90 ডিগ্রি। এটা মোটামুটি মাঝামাঝি দিয়ে যায়, তার মানে মাঝামাঝি দিয়ে গেলেও মোটামুটি, কিন্তু মাঝামাঝি দিক দিয়ে গেলে 45 হতো, কিন্তু তার থেকে একটু কম হবে, 30 ডিগ্রি হবে। তোমরা মোট কথা মনে রাখবে ষড়ভুজের প্রত্যেকটা ভিতরের কোণ 120 ডিগ্রি। নেক্সট অঙ্কটা, এটা তোমরা অঙ্কটা দেখে অ্যান্সার করে দিতে পারবে, খুবই সিম্পল একটা অঙ্ক। বলেছে দুটি মধ্যে কোণ হবে, মানে এটা একটা সরলরেখার সূত্র, এটা একটা সরলরেখার সূত্র। কখন দুটোর মধ্যে কোণ 90 ডিগ্রি হবে, মানে এরা লম্ব হবে। এটা দেখার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
এক্সের সহগ 5 আছে, এক্সের সহগ 3 আছে, আর এখানে এক্সের সহগ আছে 3, তাহলে এখানে এক্সের সহগ হবে, ওয়াইয়ের সহগ হবে আমাদের 5। কিন্তু এখানে প্লাস মাইনাস একটা গন্ডগোল হয়ে যেতে পারে, এখানে মাইনাস আছে তার জন্য 5 হলো, যদি এখানে প্লাস থাকতো তাহলে -5 হতো। কারণ কি, এটার যদি আমরা কোণ বের করি M1 ধরি, আর এটার যে কোণ মানে এক্সের সাথে যে কোণটা উৎপন্ন করবে M2 ধরি, তাহলে M1 ইন্টু M2 এর গুণফল হবে -1, লম্বভাবে থাকলে -1 হয়। ঠিক আছে, এবার এম এর মানটা কী করে বের করবে? এম এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এম এর মানটা বের করার জন্য এটাকে আমাদের একটা আকারে প্রকাশ করতে হবে, y = mx + c আকারে প্রকাশ করতে হবে। এটা যদি ওইভাবে প্রকাশ করি তাহলে y = আমাদের চলে আসবে -5 কেন, হ্যাঁ 5/3 x - 2/3 এরকম আকারে আসবে। আর এটা হবে M1 এর মান। তাহলে M1 এর মান কত আসবে? -5/3। একই রকমভাবে এটা থেকে এই সূত্র এই ইয়েটা থেকে M2 বের করি, এটা চলে আসবে মান 3/5। তোমরা এই আকারে প্রকাশ করে দেখতে পারো। এই দুটো গুণফল দেখো, 3/5 আসবে না, 3/k আসবে আর কি, কে আছে এখানে। এই দুটো গুণফল -1 হতে হবে। তাহলে এই দুটো গুণফল যদি -1 হয়, তার মানে এখানে -5/3 × 3/k এর মানটা হচ্ছে -1। মাইনাস কেটে গেল, 3 কেটে গেল, k = চলে আসবে 5। এরকম অ্যাকচুয়ালি করতে হয়, কিন্তু দেখেই তোমরা বলে দিতে পারবে এটা একটা স্পেশাল কেস, তার জন্যই দেখেই বলে দেওয়া যাবে। আর আমাদের অঙ্ক নেই। থ্যাংক ইউ সবাইকে।